আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। তোমরা কি আসসালামু আমাকে আলাইকুম। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, কি অবস্থা? তোমরা সবাই ভালো আছো? স্যার ভালো আছি। জালালউদ্দিন, আছি স্যার। অনেকদিন পর। এতদিন কোথায়? জালালউদ্দিনকে ফেসবুকে অ্যাক্টিভ পাওয়া যায়, ক্লাসে অ্যাক্টিভ পাওয়া যায় না। হুম। ফাহাদ শাহরিয়ার মাঝে মধ্যে আসে ক্লাসে, এরপরে আবার ইয়েস স্যার। চলে যায়। শামীম চৌধুরী তো আজকে প্রথম দিনের মতো আমাদের ক্লাসে আসছে মনে হয়। হুম। নিয়মিত ক্লাস করবা কেমন? ক্লাস না করলে তোমরা এগুলো পিছায় পড়বা, অন্যদের তুলনায় পিছিয়ে যাবা। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা শেয়ার বন্ড ডিবেঞ্চার অধ্যায়টা পড়ছিলাম। শেয়ার বন্ড ডিবেঞ্চার ফিন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শেয়ার বন্ড ডিবেঞ্চার। অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠান তার অর্থায়ন বা অর্থের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য যে সকল জায়গা হতে তাদের কাঙ্ক্ষিত অর্থগুলো সংগ্রহ করে সেগুলোকে বলা হয় মূলধনের উৎস। কি বলা হয়? মূলধনের উৎস। সবাই কি আমার কথা বুঝতে পারতেছ? একটু কনফার্ম করো তো আমাকে, জালালউদ্দিন। ইয়েস স্যার। আমার কথা কি বুঝতে পারতেছ? শুনতে পাচ্ছ? হুম। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? বড় বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে তাদের ব্যবসায়ের মূলধন বা অর্থ সংগ্রহ করে থাকে। যেমন বেক্সিমকো কোম্পানি লিমিটেড, এসিআই গ্রুপ, তারপরে হচ্ছে কি নাভানা লিমিটেড ইত্যাদি বড় বড় বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়ের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করার জন্য যে মূলধনের প্রয়োজন হয় সেই মূলধনটা তারা তাদের ব্যবসায়ের শেয়ার বিক্রি করে, অর্থাৎ কোম্পানির মালিকানা বিক্রয় করে সংগ্রহ করে থাকে। এছাড়াও তারা বিভিন্ন বড় বড় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে সংগ্রহ করে। তা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে এই সকল শেয়ার এবং ঋণ সম্পর্কে, ঋণ মূলধন সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। আজকের ক্লাসে আমাদের যে আলোচনার বিষয় আমরা সেটার উপর তৈরিকৃত স্লাইডটা এখন দেখব। আজকের পাঠে সবাইকে স্বাগত। দেখো, দশম শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং ক্লাসের আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম অধ্যায় শেয়ার বন্ড ও ডিবেঞ্চার। শেয়ার বন্ড ও ডিবেঞ্চার এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লেকচার 14 লভ্যাংশ এবং লভ্যাংশ নীতি। লভ্যাংশ এবং লভ্যাংশ নীতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে লভ্যাংশ, লভ্যাংশটা দ্বারা কি বোঝায় একটু কেউ কি আমাকে বলবা? তোমরা কেউ কি লভ্যাংশ সম্পর্কে কিছু বলবা? বা যার যা ধারণা আছে, যতটুকু বুঝছো ততটুকু আনসার দাও। কই বলছো? আমরা জানি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় বা তাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, ঠিক কিনা? কোনো একটি ব্যবসায় কোম্পানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করে। তাহলে একটি কোম্পানি যখন অর্জিত মুনাফা বা লাভ, লাভ বা মুনাফা একই কথা,
ঠিক আছে, তাদের অর্জিত লাভ বা মুনাফা যখন বিভিন্ন পক্ষ যারা মুনাফার দাবিদার বা লাভের দাবিদার তাদেরকে যখন লভ্যাংশগুলো ভাগ করে প্রদান করে তখন সেটাকে মূলত লভ্যাংশ বলা হয়। লভ্যাংশ মানে লাভের অংশ। একটি ব্যবসা প্রতিষ্ঠান তার অর্জিত লাভের অংশ বিভিন্ন পক্ষের মধ্যে বন্টন করলে তখন সেটিকে লভ্যাংশ বলা হয়। একটি কোম্পানি অর্জিত লাভ বা মুনাফা শেয়ার মালিকদের প্রাপ্য আয়, ফলে অর্জিত লাভ বা মুনাফা শেয়ার মালিকদেরকে বন্টন করা হয়। অর্থাৎ যারা কোম্পানির শেয়ারগুলো ক্রয় করে তারা কোম্পানির শেয়ার মালিক। এই সকল শেয়ার মালিকদেরকে কোম্পানি তার অর্জিত লভ্যাংশগুলো ভাগ করে দেয়। এই ভাগ করে দেওয়ার নামই হচ্ছে লভ্যাংশ বন্টন। সাধারণত কোম্পানির অর্জিত লাভ বা মুনাফার পুরো অংশ শেয়ার মালিকদের বন্টন করে না। লাভের একটি অংশ ব্যবসায়ের ভবিষ্যৎ ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়। বা কতটুকু লভ্যাংশ বন্টন করবে, কাদেরকে কতটুকু পরিমাণ লভ্যাংশ দিবে এবং কতটুকু লভ্যাংশ ব্যবসায়ের ভবিষ্যৎ ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হবে, সেটাই হচ্ছে কোম্পানির লভ্যাংশ নীতি। বুঝতে পেরেছো কিনা? লভ্যাংশ এবং লভ্যাংশ নীতি সম্পর্কে প্রাথমিক ধারণা বুঝতে পেরেছো সালমা? স্যার আরেকবার বলবেন, একটু আজকে লেটে ঢুকছি তো তাই। একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি কিসের জন্য ব্যবসা পরিচালনা করে প্রথমে তা বলো আমাকে। স্যার মুনাফার জন্য। মুনাফা বা লাভের জন্য। মুনাফার আরেক নাম কি হতে পারে? লাভ। লাভ। এই লাভটা যদি মালিক একা হয় তাহলে সে নিজেই সব পুরোটা বুক করার অধিকার রাখে। জি স্যার। যদি একজনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে গঠন করে তবে যা লাভ হবে পুরোটার অধিকার কার? এই ব্যক্তির একার নিজের। এখন একজন ব্যক্তি লাভের যে পরিমাণ নিজের জন্য নিয়ে যায় সেটাকে বলা হচ্ছে লভ্যাংশ। ধরো একজন ব্যক্তি ব্যবসা পরিচালনা করে 1 লক্ষ টাকা মুনাফা অর্জন করলো, লাভ অর্জন করলো। বছর শেষে সে তার পরিবারের ভরণ পোষণের জন্য 80,000 টাকা ব্যবসা হতে উইথড্র করলো, উত্তোলন করলো। অবশিষ্ট 20,000 টাকা সে তার ব্যবসায়িক ভবিষ্যৎ কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য রেখে দিল। তাহলে এখানে মালিক লভ্যাংশের 80% অর্থাৎ 80 ভাগ নিয়ে গেল। অর্থাৎ অর্জিত লভ্যাংশের 80 ভাগ মালিককে বন্টন করে দেওয়া হলো, অবশিষ্ট 20 ভাগ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা হলো। আমরা লভ্যাংশের যে ভাগ বা বন্টন এটাকেই মূলত লভ্যাংশ বলা হয়। বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝছি। এখন যদি ব্যবসার একাধিক মালিক থাকে, একজনে যদি ব্যবসা না করে যদি কয়েকজন মিলে অংশীদারির ভিত্তিতে বা যৌথ মূলধনের ভিত্তিতে অনেক মালিকানার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করে তাহলে অর্জিত লাভগুলোকে ওই মালিকদের মধ্যে সমান ভাগে বা চুক্তি অনুযায়ী বন্টন করে দিতে হয় কিনা? জি স্যার। লাভের অংশ কি পুরোটা কেউ একজন করতে পারে নাকি যারা মিলিতভাবে ব্যবসা করেছে সবাই ভাগ করে নিবে? স্যার সবাই ভাগ করে নেবে। সবাই ভাগ করে নেওয়াটাকে বলা হচ্ছে লভ্যাংশ। অর্থাৎ প্রত্যেকের অংশকে লাভের মালিকদের মধ্যে লাভ ভাগ করে দিলে প্রত্যেকের লাভের যে অংশ নিজ নিজ অংশ সেটিকে বলা হচ্ছে লভ্যাংশ। বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝছি। লভ্যাংশ নীতি। এক এক প্রতিষ্ঠান এক এক নীতিতে লভ্যাংশ বন্টন করে। কোন কোন প্রতিষ্ঠান অর্জিত লাভের পুরো অংশটাই মালিকদের মাঝে সমান ভাগে ভাগ করে দেয়। আবার কোন কোন প্রতিষ্ঠান সব অংশ ভাগ না করে কিছু অংশ ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ উদ্দেশ্যে রেখে এবং অবশিষ্ট অংশ ব্যবসায়ী মালিকদের মধ্যে ভাগ করে। এরকম এক এক প্রতিষ্ঠান এক এক নীতি অবলম্বনের মাধ্যমে তাদের অর্জিত মুনাফাগুলো ভাগ করে। সেই ভাগ করার যে রুলস এবং রেগুলেশন সেটাকেই বলা হচ্ছে লভ্যাংশ নীতি। আশা করি বুঝাতে পেরেছি। জি স্যার বুঝছি। এখন বুঝতে পেরেছো লভ্যাংশ এবং লভ্যাংশ নীতি? জি স্যার বুঝছি।
এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী আলোচনায়। লভ্যাংশ দেখো, লাভ বা মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সেই অংশকে লভ্যাংশ বলা হয়। লাভ বা মুনাফার, তাহলে এতক্ষণ আমি যে কথাটা বললাম সেটার মূল বক্তব্য দাঁড়াচ্ছে এটাই, লাভ বা মুনাফা একটি কথা, সেই অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সেটাকেই লভ্যাংশ বলা হচ্ছে। কোম্পানি সাধারণত দুইভাবে লভ্যাংশ দিতে পারে। কোম্পানি কয়ভাবে লভ্যাংশ দেয়? দুইভাবে। একটা হচ্ছে নগদ লভ্যাংশ এবং অপরটি হচ্ছে লভ্যাংশ বা শেয়ার, বোনাস শেয়ার। এটা স্টক লভ্যাংশ হবে, স্টক দন্তা শয়ট ক, স্টক লভ্যাংশ, স্টক লভ্যাংশ বা বোনাস। নাম থেকে অনেকটা বোঝা যায় নগদ লভ্যাংশ। কোম্পানি যখন তার লভ্যাংশ নগদে পরিশোধ করবে, শেয়ার মালিকদেরকে নগদ অর্থ প্রদান করার মাধ্যমে লভ্যাংশ পরিশোধ করবে, তখন সেটিকে বলা হচ্ছে নগদ লভ্যাংশ। যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় সেই লভ্যাংশকে নগদ লভ্যাংশ বলা হয়। যদি আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে একটি কোম্পানি 10% নগদ লভ্যাংশ ঘোষণা করে। একজন শেয়ার মালিক যদি 10 টাকা মূল্যের 500 শেয়ার ক্রয় করে থাকে, হ্যাঁ, তাহলে সে কত টাকা লভ্যাংশ পাবে এটা আমরা বের করব। তাহলে দেখো, একজন কোম্পানি কয় পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে? 10%। দেখো এখানে এখানে লভ্যাংশ সমান কত? 10%। ঠিক আছে, লভ্যাংশ 10%। প্রতিটি শেয়ার 10 টাকা। এবং মোট শেয়ার সমান হচ্ছে 500টি। তাহলে মোট শেয়ার মূল্য কত হবে? প্রতিটি শেয়ার 10 টাকা হলে মোট শেয়ার যদি 500টি হয়, হ্যাঁ, মোট শেয়ার মূল্য হবে শেয়ার মূল্য সমান 10 কত? 5000 কিনা? লভ্যাংশ কত? 10%। প্রতিটি শেয়ার 10 টাকা এবং মোট শেয়ার হচ্ছে 500টি। তাহলে মোট শেয়ারের মূল্য হচ্ছে 5000 টাকা। তাহলে এখন কোম্পানি প্রদত্ত লভ্যাংশ কত হবে? প্রদত্ত তাহলে 5000 equal to 500 টাকা। বুঝতে পেরেছো কিনা?
এখানে লভ্যাংশের ঘোষণার কথা বলেছে 10%। প্রতিটি শেয়ার 10 টাকা করে, মোট শেয়ার যদি 500টি হয় তাহলে একজন শেয়ার মালিকের মোট শেয়ারের মূল্য দাঁড়াচ্ছে 500 × 10 সমান 5,000 টাকা, এবং কোম্পানি তাকে লভ্যাংশ প্রদান করবে 5,000 টাকার উপর 10%, অর্থাৎ 500 টাকা লভ্যাংশ কি করবে, প্রদান করবে। এটা হচ্ছে নগদ লভ্যাংশ। বুঝতে পেরেছ? জি নগদ স্যার লভ্যাংশ বুঝছি। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। এবার আসে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার লভ্যাংশ। যখন কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে অতিরিক্ত শেয়ার বোনাস হিসেবে প্রদান করে, লভ্যাংশ হিসেবে প্রদান করে, স্যার তখন 10% করার পরে 500 টাকাটাই শুধু নগদ লভ্যাংশ হবে? হ্যাঁ, 500 টাকাটাই হচ্ছে নগদ লভ্যাংশ, অর্থাৎ যার 500টা শেয়ার আছে সে 500 টাকা করে লভ্যাংশ পাবে। ঠিক আছে? যার 10,000 টাকা শেয়ার আছে সে 1,000 টাকা লভ্যাংশ পাবে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। অর্থাৎ যার যত বেশি শেয়ার থাকবে তার লভ্যাংশের হারটাও তত বেশি হবে, তার লভ্যাংশের পরিমাণটাও তত বেশি হবে। বুঝতে পেরেছো কিনা? এবার বোনাস, যখন কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে অর্থাৎ নগদ টাকার পরিবর্তে, মনে করে এখন বলা হলো যার 500টি শেয়ার আছে তাকে 10টি শেয়ার বোনাস দেওয়া হবে। বুঝছো কিনা? অর্থাৎ কোম্পানি যখন শেয়ার অনুপাতে লভ্যাংশ শেয়ার বন্টন করে, অর্থাৎ নগদ টাকার পরিবর্তে লভ্যাংশ হিসেবে শেয়ার বন্টন করে, তখন সেটাকে বলা হয় কি, স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার। বুঝতে পেরেছো? স্টক নগদ লভ্যাংশ এবং স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার, এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এখন আমরা চলে যাব লভ্যাংশ নীতি। কোম্পানি প্রাপ্ত লভ্যাংশ বন্টন করা বা পুনঃবিনিয়োগের জন্য লাভ সংরক্ষণের সিদ্ধান্ত হলো লভ্যাংশ নীতি। অর্থাৎ কোম্পানি যখন তাদের অর্জিত লাভগুলো বন্টন করবে বা কতটুকু বন্টন করবে এবং কতটুকু বন্টন না করে নিজেদের কাছে রেখে দিবে, সেটা সিদ্ধান্ত নেওয়াই হলো মূলত লভ্যাংশ নীতি। সাধারণত 3 প্রকার লভ্যাংশ নীতি পরিলক্ষিত হয়। কয় প্রকারের লভ্যাংশ নীতি পরিলক্ষিত হয়? যথা 1, স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। 2, লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। 3, স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। এই 3টা বিষয়ে আলোচনা করার পূর্বে তোমরা একটু মেইন বইয়ে যাবা। মেইন বইয়ে গিয়ে 80 নাম্বার পেজ নাম্বার 80 একটু করে তোমরা লভ্যাংশ নীতিটা একটু রিডিং করবা, তারপর আমার বুঝাইতে সুবিধা হবে। পড়া হলে আমাকে জানাবা।
করেছো কিনা? পড়া হয়েছে? সালমা, সালমা কি পড়েছো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। যখন কোম্পানি একটি নির্দিষ্ট স্থিতিশীল হারে প্রতি বছর একই পরিমাণ লভ্যাংশ প্রদান করে তখন সেটিকে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি বলে। অর্থাৎ এক্ষেত্রে কোম্পানির অর্জিত লাভ যতই হোক না কেন কোম্পানি প্রতি বছর একটি সমপরিমাণ টাকায় লভ্যাংশ হিসেবে প্রদান করবে। অর্থাৎ ধরো প্রতি বছর কোম্পানির শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ প্রদান করে। এক্ষেত্রে বছর শেষে কোম্পানির আয়ের পরিমাণ যত বেশি হোক না কেন কোম্পানি অর্জিত লাভের উপর ওই 10 টাকা করে লভ্যাংশ প্রদান করবে। এক্ষেত্রে শেয়ার হোল্ডারদের সাধারণত আয় কখনোই কমে না। লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। এক্ষেত্রে কোম্পানি প্রতি বছর একটি নির্দিষ্ট অনুপাতে লভ্যাংশ প্রদান করে, অর্থাৎ প্রতি বছর আয়ের একটি নির্দিষ্ট অংশ বা অনুপাত সেটি লভ্যাংশ হিসেবে প্রদান করে থাকে। যেমন কোম্পানি প্রতি বছর যদি 50% লভ্যাংশ অনুপাতে প্রদান করে, সেক্ষেত্রে কোনো বছর যদি কোম্পানির অর্জিত লাভ 1 কোটি টাকা হয় সেক্ষেত্রে তাদের প্রদানকৃত লভ্যাংশের অনুপাত হবে 1 কোটি ইন্টু 50%, অর্থাৎ 50 লক্ষ টাকা তারা কি করবে? কোম্পানি লভ্যাংশ হিসেবে প্রদান করবে। এক্ষেত্রে যদি কোনো বছর লভ্যাংশ বৃদ্ধি পেয়ে 2 কোটি টাকা হয় তখন সেক্ষেত্রে প্রদানকৃত লভ্যাংশের হার হবে 2 কোটি ইন্টু 50%, অর্থাৎ 1 কোটি টাকা। অর্থাৎ এক্ষেত্রে প্রতি বছর লভ্যাংশের উপর নির্দিষ্ট অনুপাতে লভ্যাংশটি বন্টন করা হয়। স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। বর্তমানে সর্বাধিক ব্যবহৃত একটি পদ্ধতি হলো স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। অর্থাৎ কোম্পানির আয় স্থিতিশীল বা নিয়মিত নয়, যেমন নির্দিষ্ট প্রতি বছর নির্দিষ্ট হারে আয় অর্জন করা কখনোই সম্ভব হয় না। সেক্ষেত্রে কোম্পানি স্থির হারে একটি লভ্যাংশ প্রদান করে, তার সাথে যে বছর তাদের আয় অতিরিক্ত হয় সেক্ষেত্রে তারা অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে। আশা করি লভ্যাংশ নীতি বুঝতে পেরেছ। লভ্যাংশ নীতি সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা আছে? এবার তাহলে চলে যাচ্ছে আমরা শ্রেণীর কাজ। শেয়ার মালিকদের প্রাপ্য আয় কোম্পানির কি হিসেবে গণ্য হয়? মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সে অংশকে কি বলে? কোম্পানি কয়টি উপায়ে লভ্যাংশ দিতে পারে? স্টক লভ্যাংশের অপর নাম কি? যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় তাকে কি বলে? শেয়ার মালিকদের প্রাপ্য আয় কোম্পানির জন্য একটি মুনাফা। শেয়ার মালিকরা যে আয়টা কোম্পানি থেকে প্রত্যাশা করে সেটা হচ্ছে কোম্পানির মুনাফা। মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সে অংশকে মূলত লভ্যাংশ বা মুনাফার অংশ বলা হয়। অর্থাৎ কোম্পানি অর্জিত লাভের একটি অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে, সেই বন্টনকৃত অংশটাই হচ্ছে কোম্পানির লাভের অংশ বা লভ্যাংশ।
কোম্পানি কয়টি উপায়ে লভ্যাংশ দিতে পারে? কোম্পানি সাধারণত দুটি উপায়ে লভ্যাংশ দিতে পারে। এক হচ্ছে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার এবং অপরটি হচ্ছে নগদ লভ্যাংশ। অর্থাৎ কোম্পানি যখন লভ্যাংশ হিসেবে শেয়ার ঘোষণা করে বা শেয়ার প্রদান করে তখন সেটিকে স্টক লভ্যাংশ বলা হয়। আবার অন্যদিকে লভ্যাংশের জন্য যখন নগদ অর্থ পরিশোধ করা হয় তখন সেটি কোম্পানির নগদ লভ্যাংশ হিসেবে বিবেচিত হয়। স্টক লভ্যাংশের অপর নাম কি? স্টক লভ্যাংশকে সাধারণত বোনাস শেয়ারও বলা হয়। স্টক যখন কোম্পানি লভ্যাংশ হিসেবে শেয়ার প্রদান করে, অর্থাৎ যা মনে করো কোনো একটি কোম্পানিতে একজন ব্যক্তির 500টি শেয়ার রয়েছে, এখন কোম্পানি ঘোষণা করলো প্রতি 10 শেয়ারের জন্য একটি করে বোনাস শেয়ার পাবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যার 10টি শেয়ার রয়েছে সে অতিরিক্ত একটি শেয়ার পাবে। এক্ষেত্রে 500টি শেয়ারের জন্য অতিরিক্ত বোনাস হিসেবে 50টি শেয়ার পাবে। এক্ষেত্রে ওই ব্যক্তির কোম্পানিতে নতুন শেয়ার সংখ্যা হবে 550টি। অর্থাৎ তার পূর্বে শেয়ার ছিল 500টি এবং পরবর্তীতে বোনাস বা লভ্যাংশ শেয়ার হিসেবে সে পেয়েছে অতিরিক্ত 50টি। যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় তাকে কি বলে? যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় তাকে নগদ লভ্যাংশ বলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। কারো কোনো সমস্যা থাকলে বা জিজ্ঞাসা করার থাকলে বলতে পারো। কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো, জিজ্ঞাসা করো। এবার আমি তোমাদের জন্য একটি সমস্যা লিখব, সেই সমস্যা হতে তোমরা কোম্পানির নগদ লভ্যাংশের পরিমাণ নির্ণয় করবে। কোম্পানির লভ্যাংশের হার 12% প্রতিটি 10 টাকা মূল্যে 1500টি শেয়ারের নগদ লভ্যাংশের পরিমাণ বের করো। কোম্পানির লভ্যাংশের হার 12%, প্রতিটি 10 টাকা মূল্যে 15,000টি শেয়ারের নগদ লভ্যাংশের পরিমাণ বের করো বা নির্ণয় করো। এটা হচ্ছে আজকের জন্য তোমাদের শ্রেণী কাজ। দেখি এটা করে দাও দ্রুত।
কই তোমরা পারতেছ না? তাহলে আমি করে দিচ্ছি। দেখো তাহলে এখানে এখানে শেয়ারের মূল্য সমান 1500 ইন্টু 10 সমান 15,000 টাকা। লভ্যাংশ সমান নগদ লভ্যাংশ ইকুয়াল টু 15,000 ইন্টু 10 ইন্টু 12% ইজ ইকুয়াল টু 600 টাকা। তাহলে এখানে দেখো শেয়ারের মূল্য হচ্ছে 1500 শেয়ার 10 টাকা করে 15,000 টাকা এবং নগদ লভ্যাংশের পরিমাণ হবে 15,000 টাকা ইন্টু 12% সমান 600 টাকা লভ্যাংশ প্রদান করবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? না স্যার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।